শুরুতেই নজর রাখতে হচ্ছে পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ভুরি ভুরি অভিযোগ আমরা দেখেছি টাকা নয় ছয় করার মতো অভিযোগ এসেছে তৃণমূল জমানার সময় থেকে। আর বিজেপি ক্ষমতায় আসার পর এবার পঞ্চায়েত প্রধানদের মধুমাস শেষ। কেন এই কথা বলছি? কারণ বিজেপি সরকার পঞ্চায়েত আইন বদলাচ্ছে। টাকা খরচের যে ক্ষমতা প্রধানদের হাতে থাকতো তা আর তাদের হাতে থাকবে না। আবির রয়েছে, একটু ডিটেইল আপডেট নিই। আবির, এর আগে থেকেই আমরা দেখেছি যে কোথাও গিয়ে এই যে ক্ষমতাগুলো তা আধিকারিকদের কাছে চলে যাবে, সরকারি আধিকারিকদের কাছে, আর প্রধানের হাতে থাকবে না। বলাই যায় পঞ্চায়েত প্রধানদের যে মধুমাস ছিল সেটা কোথাও গিয়ে জামানায় শেষ। পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত আইন 1973 এখানে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব নিয়েছে। তা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2026 সেটা নিয়ে আসতে চলেছে। আগামীকাল এই বিল নিয়ে রাজ্য বিধানসভাতে পেশ করা হবে এবং তা নিয়ে আলোচনা হবে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। এই বিলে কি বলা হয়েছে? বিলে বলা হয়েছে যদি কোনো গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান 15 দিনের বেশি সভায় অনুপস্থিত থাকেন এবং নির্বাচিত সদস্যদের কেউ দায়িত্ব নিতে রাজি না হন, তবে নির্ধারিত কর্তৃপক্ষ একজন এক্সটেনশন অফিসার বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিককে সর্বোচ্চ 30 দিনের জন্য প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করতে পারবেন এবং ওই সময় গ্রাম পঞ্চায়েতের সমস্ত ক্ষমতা ও দায়িত্ব ওই প্রশাসকই পালন করবেন। 2, এছাড়া প্রধান এবং উপপ্রধানদের অনুপস্থিতিতে টানা 2 মাস গ্রাম পঞ্চায়েতের বৈঠক না হলে সংশ্লিষ্ট বিডিওর অনুমতি নিয়ে পঞ্চায়েতের সচিব বৈঠক ডাকতে পারেন। বৈঠকে এক্সটেনশন অফিসার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। 3, তুমি যে প্রসঙ্গের কথা বলছিলে যে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, তাই বিলে আর্থিক ক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। উল্লেখ করা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে অর্থ প্রদানের আদেশে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে এবং চেকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সচিব যৌথভাবে স্বাক্ষর করবেন। পাশাপাশি প্রতি মাসের আয় ব্যয়ের হিসেব প্রধানের কাছে এবং বিডিওর নিকট জমা দেওয়ার জন্য যে দায়িত্ব সেটাও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের উপরই থাকছে। এছাড়া গ্রাম সভা সভাপতিত্বের ক্ষেত্রেও সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। প্রধান, উপপ্রধান বা নির্বাচিত প্রতিনিধিরা অনুপস্থিত থাকলে প্রশাসক উপস্থিত সদস্যদের মধ্যে সব থেকে বর্ষিয়ান যে সদস্য থাকবেন তার সভাপতিত্বের জন্য মনোনীত করতে পারবেন। এবং যেটা বলা হচ্ছে যে বহু জায়গাতে প্রধান উপপ্রধান অনুপস্থিত থাকছেন, মানুষজন পরিষেবা পাচ্ছেন না, একাধিক জায়গাতে পঞ্চায়েতের বিভিন্ন কাজ নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এসছে। এই কারণেই পঞ্চায়েত ব্যবস্থার এই কার্যকারিতাকে বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে সংশোধন নিয়ে আসছে রাজ্য সরকার। ফলে যে পঞ্চায়েত নিয়ে তুমি যে বলছিলে যে একদম বহুজন ফুলে ফেপে কার্যত উঠেছিল, সেটাই রাজ্য সরকারের তরফ থেকে বন্ধ করা হবে এই বিল নিয়ে এসে। বেশ, সঙ্গে থাকো। আশি শতাংশ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা পালিয়ে বেড়াচ্ছেন, অফিস করছেন না। পলাতক পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ এদেরকে শোকজ করতে। এরা যদি অবিলম্বে নিয়ম মেনে আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন, যে ব্যবস্থা আইনে বলা আছে সেই ব্যবস্থা নিয়ে দ্রুত ফান্ড খরচ করতে হবে, ডিপিআর জমা দিতে হবে, টেন্ডার প্রসেস চালু করতে হবে। পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএ চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পাচ্ছেন না, কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে প্রয়োজন হলে পদত্যাগ করে দিন, পাবলিক ফেস করতে পারছেন না। কিন্তু এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাবেন না। বিজেপি সরকার পঞ্চায়েত আইন বদলাচ্ছে। প্রধান, উপপ্রধান 15 দিন যদি অনুপস্থিত থাকে তাহলে অন্যকে দায়িত্ব, নির্বাচিত সদস্যদের কাউকে পঞ্চায়েতের দায়িত্ব এবং নির্বাচিত জনপ্রতিনিধি রাজি না হলে পঞ্চায়েতে প্রশাসক, 30 দিনের জন্য পঞ্চায়েতের দায়িত্বে প্রশাসক, পঞ্চায়েতের সব দায়িত্ব তখন কিন্তু প্রশাসকের হাতে। অর্থাৎ এই যে পঞ্চায়েত প্রধানরা বিভিন্ন জায়গায় নিরুদ্দেশ হয়ে আছেন, এইটা আর কোনোভাবেই করা যাবে না। যারা পঞ্চায়েতকে লুট করে জিতেছেন, গণনা কেন্দ্র থেকে আমাদের লোকেদের মেরে বার করে দেওয়া হয়েছে। সেই সব লোকের আজকে নৈতিক অধিকার নাই পঞ্চায়েতে আসার, তাই আসছেন না। দ্বিতীয় একটা চক্রান্ত চলছে যে পঞ্চায়েতই একমাত্র ডেলিভার করে, পঞ্চায়েতের রেজাল্ট দেয়, সরকারের পারফরমেন্স দেখা যায়, তাই 51,000 কোটি টাকা দেওয়া হয়েছে। সেই পঞ্চায়েত যাতে না চলে, যাতে বিফল হয়, চক্রান্ত করে তাদের জেতা পঞ্চায়েতের লোকেরা আসছে না। আমি তাই তাদেরকে বলেছি আসতে হবে না, ধরে নিয়ে আসবে। আর আমি এখানে দাঁড়িয়ে বলছি যদি না আসে আর যদি না রিজাইন করে, পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে পঞ্চায়েতের সই করা। আমি বলে যাচ্ছি জিতবে, ভাতা নেবে, কাটমানি নেবে,
আর কাজ করবে না, সই করবে না, মামাবাড়ি পেয়েছো। পঞ্চায়েত প্রধানদের মধুমাস শেষ, কিন্তু এই পঞ্চায়েত আইন বদলের কারণ কি? জনপ্রতিনিধিদের দুর্নীতি রোখা, ভুরি ভুরি অভিযোগ রয়েছে তৃণমূল জমানায়। পঞ্চায়েতের কাজ যাতে থমকে না থাকে সেটাও একটা বড় কারণ। কাজ পরিষেবা পেতে যেন কোনো রকম অসুবিধে না হয়। পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই, তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। কারণ পঞ্চায়েতের প্রধান পালিয়ে গেল, কাল দল পাল্টে নিল, আমি কাকে ধরবো? সেক্রেটারি চাকরি করে, তার টিকি বাঁধা আছে আমার হাতে, তাকে সাসপেন্ড করব, তাকে জেলে ঢোকাবো, তার বেতন কেড়ে নেবো। আমি জনগণকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবো না। আগামী এই সপ্তাহের মধ্যে বিল আমরা পাস করাবো, যাতে পঞ্চায়েতে কোনো কাজ কেউ আটকাতে না পারে। ক্ষমতার জোরে নার্সিংহোম দখলের অভিযোগ। নিশানায় উলুবেড়িয়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমন সাপুই। আদালতের নির্দেশ অমান্য করে বহিরাগতদের নিয়ে মালিককে তাড়ানোর অভিযোগ তার বিরুদ্ধে। শুধু তাই নয়, নার্সিংহোমে বসে ধূমপান থেকে ছাদে উদ্দাম পার্টি। চিকিৎসা কেন্দ্রকে কার্যত ক্লাবে পরিণত করার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ক্ষমতার জোর অনেক। তৃণমূল জামানায় কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষমতা জাহিরের অভিযোগ বারবার উঠেছে। এবার সেই ক্ষমতা দেখিয়েই কার্যত নার্সিংহোম হাতিয়ে নেওয়ার অভিযোগ উলুবেড়িয়ায়। নিশানায় উলুবেড়িয়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমন সাপুই। তার বিরুদ্ধেই উঠেছে গায়ের জোর দেখিয়ে নার্সিংহোম দখলের অভিযোগ হাইকোর্টের নির্দেশের পরেও হাসপাতাল থেকে বের করে দেন মালিককে। মাত্র 60 টাকা ঘন্টায় আরএমও হিসেবে জয়েন করেছিলেন ডক্টর সুমন সাপুই। সেই নার্সিংহোমে পরবর্তীকালে এমবিবিএস পদ পাওয়ার পর তিনি এই নার্সিংহোম লিজে নেন মালিকের থেকে। তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হওয়ার পরেই ক্ষমতার দখলে কার্যত লিজের টাকা বন্ধ করে দেয়। এমনকি পুরনো মালিক যারা রয়েছেন তাদেরকে ঢুকতে পর্যন্ত দেন না বলে অভিযোগ। লিস্ট তো আমার এগ্রিমেন্ট শেষও হয়ে গেছে, তারপর উনি কাউন্সিলরের পুরো একদম ক্ষমতাটাকে কাজে লাগিয়েছেন। প্রশাসন দেখে ভয় দেখালেন, প্রশাসনকে নিয়ে এলেন, আমাকে 150 পুলিশ এনে নার্সিংহোম থেকে তাড়িয়ে দিলেন। হাইকোর্টে যাই, হাইকোর্ট আমাকে রায় দেয়, ভালোই রায় দেয় যে আমার নার্সিংহোম ঢোকার সুযোগ দান করে আমাকে নার্সিংহোম থেকে বের করে দিচ্ছে। এগ্রিমেন্টের সঙ্গে উনি ভায়োলেট হয়েছে। আমি তারপর গিয়ে ওনার ম্যানেজমেন্টে বসি, তা উনি সেই ম্যানেজমেন্টে পুলিশ দিয়ে আমাকে বলছে আপনি অফিস থেকে সরে যান। 2017-18 সাল থেকে এই জায়গাটা আমরা লিজে নিই। ক্ষমতা থাকলে আমি তো অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি তো ভিকটিম। 2025-এর নভেম্বরে হঠাৎ করে ওনার মনে হলো ওনারা চালাবেন হসপিটাল। তো একদিন হঠাৎ করে উনি সাঁকরাইল থানায় একটা ডায়েরি করলেন। উনি তো অ্যাকচুয়ালি ডন টাইপের, প্রচুর আর্থিক ক্ষমতা, এবং উনি তো অরূপ রায় যিনি মন্ত্রী ছিলেন তার মেন পৃষ্ঠপোষক উনি ছিলেন, আর আমি ছিলাম সাধারণ ডাক্তার। তাহলে এবার মানুষ বিচার করবে, আপনারা বিচার করবেন ক্ষমতা কার, কে অপব্যবহার করেছে। শুধু নার্সিংহোম দখলই নয়, নার্সিংহোমেই হয়েছে নাচা গানা। রোগী থাকা অবস্থাতেই নার্সিংহোমের ছাদেই হয়েছে পার্টি। অভিযোগ এমনই। 2018 সালে নিজ নিয়েছিল ডক্টর সুমন সাপুই এই নার্সিংহোম। তারপর থেকে কার্যত এটি একেবারে ব্যবসার জায়গা করে ফেলেছিলেন। সেখানে অভিযোগ, সেখানে চানের ত্রিপল সেখানে রাখা হতো, এমনকি সেখানে প্রোগ্রাম হতো, অর্থাৎ একেবারে যে ছাদ রয়েছে গ্রিন ভিউ নার্সিংহোমের সেই ছাদে হতো নাচ গানার অনুষ্ঠান, এবং সেটি স্বীকার করছেন নার্সিং যারা স্টাফ রয়েছেন।
সরস্বতী পুজোর প্রোগ্রাম হয়েছিল, সেটা 4 তলার ওপরে অনেক ছোট করে একটা অনুষ্ঠান হয়েছিল। এটা তো হিউজ কিছু না, আমাদের পেশেন্ট সার্ভিসে কোনো প্রবলেম হয় সেটা মেনটেন করেই করা হয়েছিল। এতটাও কিছু লাউড মিউজিক ওখানে হচ্ছিল না যেটাতে আমাদের পেশেন্টের প্রবলেম হতে পারে। এটা হসপিটাল ইনডোর অনুষ্ঠান, এখানে হতেই পারে। সাকরাইলে আলমপুরের গ্রিন ভিউ নার্সিংহোম কার্যত বলা যেতে পারে একটা যৌতুগৃহ অবস্থায় রয়েছে। এই নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যেখানে স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্ট কার্যত সেখানে তাকে বাতিল করে দেওয়া হয়েছে সেই লাইসেন্স। এমনকি হাসপাতালে নার্সিংহোমে এইভাবে রাস্তার মধ্যে একেবারে ওপর পড়ে রয়েছে স্যালাইনের বোতল, যা লিক করে কার্যত নিচে পড়ছে, রাস্তায় জল আছে এবং এই স্যালাইনের বোতলগুলি দীর্ঘদিন ধরে এখানে পড়ে রয়েছে, সেটিকে দেখভাল করার মতন অবস্থায় নেই। এতেই শেষ নয়, আরও আছে। নার্সিংহোমে ধূমপানের ছবিও ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। ডক্টর সুমন সাপুইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে হাসপাতালের সামগ্রী চুরিরও। তৃণমূল কাউন্সিলর হওয়ার সুবাদে গায়ের জোরে ত্রাণের ত্রিপল, কম্বল রাখারও অভিযোগ করছেন নার্সিংহোমেরই প্রাক্তন কর্মী। আমরা গ্রিনভিউতে চাকরি করতাম, 7-8 মাস ধরে আমাদের স্যালারি দেওয়া হয়নি। সেই পরিপ্রেক্ষিতে আমরা স্যারকে বলেছিলাম আমাদেরকে আজ দেবো কাল দেবো ঘোরানো হচ্ছিল। এই নিয়ে আমরা থানায় একটা ডায়েরি করেছিলাম, কোনো বিনা ডকুমেন্ট এতেই যে আমাদের ছাড়িয়ে দেওয়া হয়েছিল। এখানে তিরপলের সবই, এখানে তিরপল কম্বল সবই এখানে ছিল এবং এখানে অনেক গুন্ডাও ছিল এখানে। দখল বলতে উনি স্বাস্থ্যসাথী থেকে 70-80 কোটি টাকা স্বাস্থ্যসাথী থেকে বেইমানি করে নিয়েছে এবং যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে বলছে ওনার এই অসুখ হয়েছে, ওষুধটা লেখো। আমি চাইছি আমার নার্সিংহোম আমি নিজে চালাবো। হাওড়া থেকে ক্যামেরায় সনতের সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। চৌঠামের পর থেকে এই রাজ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। বিজেপি সরকার প্রথমবার বাংলায় ক্ষমতায় এসেছে, আর তারপর থেকে আমরা কি দেখেছি, বারবার মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন দুর্নীতিতে জিরো টলারেন্স। উদাহরণ দিয়ে আবারও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্ট, সেখানে ঘুষ, ট্রাক আটকে ঘুষ চাওয়ায় কড়া পদক্ষেপ নিল রাজ্য। কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছেন, তিনি পোস্ট করেছেন আইনের ঊর্ধ্বে কেউ নেই, সরকার যে কোনো স্তরে দুর্নীতির বিরুদ্ধে কড়া নীতি নিয়ে চলে, কোনো অবস্থাতেই তোলাবাজি এবং দুর্নীতি বরদাস্ত করা হবে না। দুর্নীতিবাজদের হাঁটাতে প্রতিজ্ঞাবদ্ধ তারা। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের কাছ থেকে জানতে চাইবো। সোমরাজ, আমরা শুরু থেকে দেখেছি চৌঠামের পর থেকে সরকার ক্ষমতায় আসার পর বাংলায় প্রথম বিজেপি সরকার, প্রথম থেকে তারা বলেছে নারী নির্যাতন, দুর্নীতি এগুলো কিচ্ছু টলারেট করা হবে না, একেবারে জিরো টলারেন্স নীতি। আবারও একবার মুখ্যমন্ত্রী উদাহরণ দিলেন পশ্চিম বর্ধমানের রামপুরে। একটু জানতে চাইবো তোমার কাছ থেকে কি হয়েছে সেখানে। দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং নয়া সরকার দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স যে নীতি নিয়েছে সেই নীতি বজায় রয়েছে। এবং উদাহরণ তুলে ধরে এবার রাজ্যের সরকারি আধিকারিকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেখানেই যেটা উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছেন পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্ট, সেখানে 2 জন মোটর ভেহিকলস ইন্সপেক্টর, তাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে, 22,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এবং সেই অভিযোগ আসার পরে রাজ্য পরিবহন দপ্তরের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে 2 জন মোটর ভেহিকল ইন্সপেক্টরের বিরুদ্ধে। তাদেরকে দ্রুত সাসপেন্ড করা হয়েছে এবং শুধু তাই নয়, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, অ্যান্টি কারাপশন ব্যুরো তাদের বিরুদ্ধে তদন্ত করবে এবং ফৌজদারি তদন্তও তাদের বিরুদ্ধে করা হবে। এবং আগামী দিনে কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধেও যদি এই ধরনের কোনো অভিযোগ ওঠে তাহলেও সেটা রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটাও স্পষ্ট করে দিয়েছেন, কারণ নয়া সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। এবং এই উদাহরণকে সামনে তুলে ধরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো একবার সতর্ক করলেন সরকারি আধিকারিকদের। বেশ, একটা গাড়ির কাছ থেকে টাকা তুললে দুটোকে সাসপেন্ড করেছি, অ্যারেস্ট করব এবং সরকারি কর্মচারী পুলিশ কর্মীদের বিরুদ্ধে যে সরকারি ব্যবস্থা আছে তাকে আরো মজবুত বানাচ্ছি। একদম আমার কাছে মেসেজ ডাইরেক্ট এলেই সাসপেন্ড হবে, অ্যারেস্ট হবে। টোল ফ্রি নাম্বারও চালু হচ্ছে,
সব সিন্ডিকেট বালি, কয়লা, পাথর, সুপারি যেখানে যা টোল ফ্রিতে জানাবেন, নবান্নতে কন্ট্রোল রুম, ধরবো, অ্যারেস্ট করব, সাসপেন্ড করব, বাড়ি পাঠাবো। কালকে আমার কাছে বিকেলে এসছে, আমি রাতেই সাসপেন্ড করিয়েছি মোটর ভেহিকেল ইন্সপেক্টর। কোনো ছাড়াছাড়ির সিন নেই, সব বন্ধ, হাত পাতা বন্ধ। এই যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, জানেন কি এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ছিল নাকি দুর্নীতির আখড়া। বিধানসভায় দাঁড়িয়ে এমনই অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। 122 সংস্থাকে শোকজ করা হয়েছে, ঘোষণা নিষেধ প্রামাণিকের। আগামী দিনে উত্তরবঙ্গের উন্নয়নে বাড়তি গুরুত্ব পর্যটন বিভাগকে। না, শুধু পাহাড় বা ডুয়ার্স নয়, উত্তরের সব বিধানসভায় বাড়তি নজর ডাবল ইঞ্জিন সরকারের। উত্তরবঙ্গ 8 জেলা, 2 কোটির বেশি জনসংখ্যা। বিধানসভা নির্বাচনে বিজেপিকে 2 হাত ভরে আশীর্বাদ করেছে উত্তরবঙ্গ। শপথের পর ঋণ শোধের শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। মুখ্যমন্ত্রীর মঞ্চেই উত্তরবঙ্গকে সাজিয়ে তোলার কাজে নেমে পড়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই কাজে নেমেই একাধিক ফাঁক ফোকর খুঁজে পেয়েছেন নিশীথ। তৃণমূল আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিশীথ প্রামাণিকের। গাফিলতির অভিযোগে উদয়ন গুহের আমলে কাজ করা 122টি সংস্থাকে শোকজ করা হয়েছে বলে বৃহস্পতিবার বিধানসভায় জানালেন তিনি। কয়েকটি সংস্থাকে কালো তালিকাভুক্তও করা হয়েছে বলে জানিয়েছেন নিশীথ প্রামাণিক। তার হুঁশিয়ারি, দুর্নীতিতে অভিযুক্ত কোনো সংস্থা ছাড় পাবে না। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এতদিন পর্যন্ত সেখানে দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছিল এবং আমি দায়িত্ব নেবার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে 122টি এমন এজেন্সি আছে যাদেরকে শোকজ করা হয়েছে এবং ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। যারা দুর্নীতি করেছে তাদের কোনো জায়গা আমাদের দপ্তরে থাকবে না, এটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ জুড়ে 100টি পর্যটন তথ্য কেন্দ্র গড়ে তোলা হবে। এই পর্যটনকে গুরুত্ব দেবার জন্য সমগ্র উত্তরবঙ্গ জুড়ে 100টি পর্যটন তথ্য কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছি। একেবারে আধুনিকভাবে এই পর্যটন কেন্দ্রগুলোকে তৈরি করা হবে, তথ্য কেন্দ্রগুলোকে তৈরি করা হবে, যেখানে একই ছাদের নিচে যেমন বুটিক টি স্টল, কফি স্টল থাকবে, পাশাপাশি সেখানে যারা বিভিন্ন জায়গা থেকে আগত অতিথি বা যারা পর্যটক তাদের জন্য হোমস্টের ব্যবস্থা থাকবে। ভারত ভুটান সীমান্তের গটিবাড়িতে স্থলবন্দর তৈরি করবে কেন্দ্র। কালচিনি ব্লকের জয়গাঁ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গটিবাড়িতে 30 একর জমিতে এই বন্দর তৈরির পরিকল্পনা রয়েছে। ল্যান্ড পোর্ট তৈরি হলে কর্মসংস্থান থেকে ব্যবসা বাণিজ্যে গতি আসবে। আপনারা জানেন উত্তরবঙ্গে যে 5টি ল্যান্ড পোর্ট করবার যে ঘোষণা কেন্দ্র সরকার করেছে, বিগত সরকারের সময় জায়গা দেওয়া হয়নি বলে করতে পারেন। পানি ট্যাঙ্কিতে ইন্দো নেপাল ল্যান্ড পোর্ট, ইন্দো ভুটান বর্ডারে সেখানে ফুল সিলিং এবং জয়গাতে ইন্দো ভুটান ল্যান্ড পোর্ট, ঠিক একইভাবে হিলি থেকে শুরু করে চ্যাংড়াবান্ধা থেকে শুরু করে ফুলবাড়ি থেকে শুরু করে ইন্দো বাংলাদেশ ল্যান্ড পোর্টের ব্যবস্থাও কিন্তু করা হবে। উত্তরবঙ্গের উন্নয়নে মেগা ব্লুপ্রিন্ট, এইমস থেকে আইআইটি। উত্তরবঙ্গের জন্য একের পর এক ঘোষণা হয় বাজেটে, সেই মতো কাজেও নেমে পড়েছে সরকার। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে দার্জিলিং এর ট্রমা কেয়ার সেন্টার তৈরির ঘোষণা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। আলিপুর এবং দক্ষিণ দিনাজপুরে 2টো মেডিকেল কলেজ, কালিম্পং এ মেডিকেল কলেজ এবং পাশাপাশি দার্জিলিং এর স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও সেখানেও কিন্তু আমরা একটা ইমার্জেন্সি ট্রমা কেয়ার সেন্টার আমরা সেখানে করতে চলেছি। প্রত্যেকটা জেলার জন্য যেমন আমরা নির্দিষ্ট করে আমরা এবার ফান্ড অ্যালটমেন্ট করেছি, ঠিক একইভাবে প্রত্যেকটা বিধানসভাকে সমানভাবে সমবন্টন করে আমরা এটা প্রমাণ করতে চাই। প্রত্যেকটি বিধানসভার উন্নয়ন হলে তবেই উত্তরবঙ্গের সার্বিক বিকাশ এবং উন্নয়ন।
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেটের মধ্যে দিয়ে রাজ্য সরকার বুঝিয়ে দিয়েছে যে উত্তরবঙ্গকে ঘিরে এতদিন ধরে বঞ্চনার অভিযোগ ছিল, সেই বঞ্চনাকে মিটিয়ে তারা উত্তরবঙ্গের মানুষের পাশেই দাঁড়াতে চান। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হাজিরা। হ্যাঁ, ইডি হাজিরা দিলেন মদন মিত্রের স্ত্রী। আগে আমরা কি দেখেছি, মদন মিত্রের দুই ছেলে তাদেরকেও ডাকা হয় এবং এবার মদন মিত্রের স্ত্রীকেও ডাকা হয়েছিল, তিনিও হাজিরা দিলেন। আরো ডিটেল একটু আপডেট নেওয়ার চেষ্টা করি। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, জিজ্ঞাসাবাদে কি কি উঠে এলো? কারণ এর আগে মদন মিত্রের দুই ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হয়, আর আজ হাজিরা মদন মিত্রের স্ত্রীর। পৌর নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলা ইতিমধ্যে মদন মিত্রের স্ত্রী অর্চনা মিশ্র তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কয়েক ঘন্টা অতিক্রান্তে জিজ্ঞাসাবাদ চলছে। তারপর মদন মিত্রের দুই ছেলে সুবর্ণ মিত্র, অন্যদিকে স্বরূপ মিত্র, এই দুজনকে 9 ঘন্টা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পৌর নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে দেখা গেছিল যে কামারহাটি পৌরসভায় যে 125 জনের যে চাকরি বলা হচ্ছে বেআইনি ভাবে চাকরি দেওয়া হয়েছিল, অর্থের বিনিময়ে ঘুষ নিয়ে চাকরি দেওয়া হয়েছিল এবং সেই টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে লেনদেন হয়েছিল, এই তথ্য মিলেছিল বলে এমনটাই ইডি সূত্রে খবর। তারই পরিপ্রেক্ষিতে মদন মিত্রের দুই ছেলে, মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র, তাকেও জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই করা হচ্ছে এবং এই জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকের জন্য বয়ান লিপিবদ্ধ করা হচ্ছে। তাদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য আনতে বলা হয়েছিল, আইটি ফাইল রিটার্ন তথ্য আনতে বলা হয়েছিল, এগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং মদন মিত্র যখন 29 তারিখ আসবে তাকে কিন্তু এই সমস্ত তথ্য ধরে জিজ্ঞাসাবাদ করে বিপুল অঙ্কের যে তথ্য, যে বিপুল অঙ্কের অ্যামাউন্ট কি করতে তাদের অ্যাকাউন্টে পৌঁছেছিল, এই যাবতীয় বিষয়গুলো তারা খতিয়ে দেখবে ইডির পক্ষ থেকে। ইতিমধ্যে মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র তাকে ইডির পক্ষ থেকে তার বয়ান লিপিবদ্ধ করা হচ্ছে এবং আরো দীর্ঘ কয়েক ঘন্টা সময় লাগবে তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ করতে, এমনটাই ইডি সূত্রে খবর। বেশ।